আসসালামু আলাইকুম। আমাদের রাজবাড়ী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার সুস্বাস্থ্য কামনা করি। আমাদের আজকের মৌলিক সামষ্টিক অর্থনীতি বিষয়ের ক্লাস শুরু করছি। তো আমি প্রথম সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে আমার সঙ্গে ক্লাস করেছো এবং পরিচিত আছো। তো আমি বিষয়টা দ্রুত স্কিপ করে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকাল শিখেছিলাম আমাদের সামষ্টিক অর্থনীতি বিষয়ের চতুর্থ অধ্যায়ের কিছু বিষয়। আজ আমরা এর পরবর্তী টপিকটা শিখব, সেটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে এমইসি ও সুদের হারের ভূমিকা। এমইসি এর পূর্ণরূপ হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি টু ক্যাপিটাল, যে শব্দটা 1936 সালে আমাদের অর্থনীতির অন্যতম পুরোধা সামষ্টিক অর্থনীতির জনক জন মেনিয়ার্ড কেইনস তার বিখ্যাত গ্রন্থ জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি এই বইতে প্রথম উল্লেখ করে। এমইসি শব্দটা কি? এমইসি হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। মূলধন হচ্ছে উৎপাদনের একটি উপাদান এবং মূলধন যত বৃদ্ধি করা যায় উৎপাদন ক্ষেত্রে মুনাফার প্রত্যাশাটা তত বেড়ে যায়, আয়ের প্রত্যাশা তত বেড়ে যায়। তাই প্রতি এক একক মূলধন বিনিয়োগ করার ফলে আয়ের যে প্রত্যাশা করা হয় বা আয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় মূলধনের প্রান্তিক দক্ষতা বা এমইসি। লক্ষ্য করো, বাজারে আমরা যে মূলধন বিনিয়োগ করি সে মূলধনের মূল্য পরিশোধ করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে সুদ। মূলধনের মূল্য হচ্ছে সুদ। তো আমরা কোথাও বিনিয়োগ করলাম, বিনিয়োগ করে দেখা যাচ্ছে আমি ব্যাংক থেকে লোন নিয়ে বিনিয়োগ করেছি, আমার ব্যাংকের সুদের হার 10%। আমার যদি এই বিনিয়োগ করে লাভ হয় 15%, অর্থাৎ ওই বিনিয়োগের ফলে আমার 15% রিটার্ন আসে, তাহলে বুঝতে হবে যে এমএসি এর মান 15% আর সুদের হার 10%, আমার বিনিয়োগটা লাভজনক হবে। এভাবে আমরা এমএসি ও সুদের হারের সাপেক্ষে আমরা ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ধারণ করে থাকি। তো আমরা এই প্রক্রিয়াটা দেখব। চলো সবাই শিখে নিই কিভাবে প্রক্রিয়াটা বাস্তবায়ন হয়। সবাই খেয়াল করো, ভারসাম্য বিনিয়োগ স্তর। প্রত্যেকটা উৎপাদনকারীর লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চ করা এবং ব্যয় সর্বনিম্ন করা, এবং এজন্য তারা সেই পরিমাণ বিনিয়োগ করে থাকে যেখানে মুনাফাটা সর্বোচ্চ হয়। তাহলে যেই বিনিয়োগ স্তরের মুনাফা সর্বোচ্চ হয় সেই পর্যায়ে পৌঁছানোর পর বিনিয়োগকারী বিনিয়োগ ক্ষেত্রে আর কোনো পরিবর্তন করতে চায় না বা কোনো প্রবণতা থাকে না পরিবর্তন করার। এরকম বিনিয়োগ স্তরকে বলা হয় ভারসাম্য বিনিয়োগ স্তর। মনে করো আমরা কোনো একটা ব্যবসায় 10 লক্ষ টাকা বিনিয়োগ করলাম। বিনিয়োগ করার পর থেকে আমার সর্বোচ্চ লাভ প্রতি বছরে 5 লাখ টাকা লাভ হচ্ছে বার্ষিক। এর চেয়ে বেশি করলে আমার লাভটা আবার কমে যাচ্ছে, কম করলেও লাভটা কমে যাচ্ছে। তাহলে এই 10 লক্ষ টাকা আমার জন্য হবে ভারসাম্য বিনিয়োগ। এই বিনিয়োগ স্তরে আমরা বিনিয়োগ করতে চাই। তাহলে আমাদের প্রথম টপিকটা ছিল ভারসাম্য বিনিয়োগ। আমরা বুঝলাম কি সহজ কথায়, যে বিনিয়োগ স্তরে একজন ব্যক্তির বা একজন ব্যবসায়ীর মুনাফা সর্বোচ্চ হয় সেটাই ভারসাম্য বিনিয়োগ, এবং সে সেখান থেকে কোনো রকম পরিবর্তন করতে চায় না। এই ভারসাম্য বিনিয়োগ দুইটা বিষয় দ্বারা, আমাদের যে লর্ড জন মেনিয়ার্ড কেইনস বা জেমস কেইনস আছেন তার মতে এই ভারসাম্য বিনিয়োগটা দুইটা বিষয় দ্বারা প্রভাবিত হয়। একটা হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি, এবং আরেকটি হচ্ছে সুদের হার ইন্টারেস্ট। আমরা আজকে এমইসির সাথে কিভাবে নির্ধারিত হয় সেই বিষয়টা আমরা দেখব। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের অন্যতম বা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে এমইসি। এই পদ্ধতি অনুযায়ী সুদের হারের সাথে তুলনামূলক বিশ্লেষণ করে বিনিয়োগকারী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। কেননা কোনো প্রকল্পে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারী ব্যাংক হতে যে ঋণ গ্রহণ করে নির্দিষ্ট সময় শেষে সুদ আসলে তা ফেরত প্রদান করতে হয়। বিনিয়োগকারী নিজ অর্থ প্রকল্পে ব্যয় করলেও
তাকে সুদ, সুযোগ ব্যয় বহন করতে হয়। কথাটা আমি বুঝিয়ে বলছি। ধরো আমি একটা ব্যবসা করতে গেলাম। সেই ব্যবসাতে আমি ৳২,০০,০০০ মূলধন বিনিয়োগ করব। এই ৳২,০০,০০০ আমি আমার পার্শ্ববর্তী রূপালী ব্যাংক থেকে আমি ঋণ নিয়ে আসলাম। যার বার্ষিক সুদের হার হচ্ছে 10%। তাহলে এই ৳২,০০,০০০ আমাকে প্রতি বছর ৳২০,০০০ সুদ প্রদান করতে হবে। ঠিক আছে? এখন আমি যদি ৳২,০০,০০০ বিনিয়োগ করে আমি যদি ৳30,০০০ বা ৳25,০০০ বা কমপক্ষে ৳20,০০০ বা ৳21,০০০ আয় করতে পারি, তাহলে আমার বিনিয়োগটা লাভজনক হবে। কেননা আমাকে কিন্তু প্রতি বছর শেষে ৳20,০০০ সুদ প্রদান করতে হবে। তাই দেখতে হবে আমি যে বিনিয়োগটা করলাম, সে বিনিয়োগের আমার যে মূলধন থেকে যে আয়টা আসছে, রিটার্নটা আসছে, সে রিটার্নটা সুদের হারের চেয়ে বেশি কিনা। ঠিক আছে? তাহলে আমি বিনিয়োগ করব। এটা হচ্ছে ব্যাংক ঋণের ব্যাপারে মূলধনটা কিভাবে আমরা সিদ্ধান্ত নেব সেটা গেল। আর যদি এই টাকাটা আমি নিজের ব্যক্তিগত মুনাফা থেকে মূলধন থেকে দেই, তাহলে তো আর আমার সুদের প্রশ্ন আসে না, তাই না? কিন্তু ইকোনমিক্স এ বিষয়টা আসে। কেননা আমি যদি ওই ৳২,০০,০০০ আমার ব্যবসায় বিনিয়োগ না করে আমি অন্য কোথাও বিনিয়োগ করতাম বা ব্যাংকে রাখতাম, আমি তো সেখান থেকে রিটার্ন পেতাম, একটা আয় পেতাম। তাই না? তাহলে আমাকে দেখতে হবে ওই ৳২,০০,০০০ যে সুদের হারটা আমি আয় করতাম, আমি ব্যবসায় বিনিয়োগ করে বা কোনো একটা খাতে বিনিয়োগ করে তার চেয়ে বেশি টাকা পাচ্ছি কিনা। তাহলেই আমি বুঝবো যে এমইসি এর সাহায্যে বুঝবো যে আমার বিনিয়োগটা লাভজনক হবে কি হবে না। বুঝতে পেরেছো বিষয়টা? অর্থাৎ অবশ্যই দেখতে হবে যে আমার বিনিয়োগের যে আ আয়ের যে প্রত্যাশা বা আয়ের যে হার এবং আমার যে ব্যাংকের সুদের হার, এই ২ টার পার্থক্য আছে কিনা। যদি এমইসির মানটা বেশি হয় তাহলে বিনিয়োগটা আমি করব। এমইসি যদি সুদের হার চেয়ে কম হয় তাহলে বিনিয়োগটা আমরা করব না। দেখো, একজন বিনিয়োগকারী আমি যে কথাটা বললাম, একজন বিনিয়োগকারী সুদের হারের সাথে এমইসি এর তুলনামূলক বিশ্লেষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ঠিক আছে? কার সাথে তুলনা করে? সুদের হারের সাথে। যদি এমইসি অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হারের চেয়ে বেশি হয়, তবে বিনিয়োগটা বৃদ্ধি পাবে। যদি এমইসি সুদের হারের চেয়ে কম হয়, তাহলে বিনিয়োগ হ্রাস পাবে। আর যদি এমইসি এবং সুদের হার সমান হয়, তাহলে ভারসাম্য বিনিয়োগ নির্ধারিত হবে। তার মানে যতক্ষণ দেখব এমইসি এর মানটা সুদের হারের চেয়ে বেশি আছে, উৎপাদনকারী বা বিনিয়োগকারী অতিরিক্ত লাভের আশায়, মুনাফার আশায় সে বিনিয়োগ করতে থাকবে, বিনিয়োগ বাড়াতে থাকবে। যখনই সে দেখবে যে তার বিনিয়োগ এবং তার এমইসি এবং আয় সমান হয়ে গেছে, এরপর যদি সে বিনিয়োগ করে, সেক্ষেত্রে দেখা যাবে তার এমইসি এর মানটা সুদের হারের চেয়ে কম হয়ে গেছে। তখন সে আবার বিনিয়োগটা হ্রাস করবে। তাই মোট কথা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এই ৩ টা বিষয় খেয়াল রাখতে হবে। এই ৩ টা বিষয় হচ্ছে আমাদের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে এমএসসি এর ভূমিকা। তোমরা একটু খেয়াল করে দেখো, যদি সুদের হারের চেয়ে এমএসসি বড় হয়, তাহলে বিনিয়োগটা বৃদ্ধি পাবে। ঠিক আছে? যদি সুদের হার চেয়ে বৃদ্ধি পায়, তাহলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। এইটা। আর যদি এমইসি সুদের হারের চেয়ে কম হয়, তাহলে বিনিয়োগ হ্রাস পাবে। এবং সর্বশেষ এইটা হচ্ছে আমাদের ভারসাম্য বিনিয়োগ স্তর যদি এমইসি এবং সুদের হার এই ২ টা সমান হয়, তাহলে বিনিয়োগটা ভারসাম্য স্তরে আসবে। এটা হচ্ছে আমাদের এমএসসির একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। তবে এই এমএসসি ইকুয়াল টু আই অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা এবং সুদের হারের সমতা, এটা একটা প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত না। তোমরা মনে রাখবা ভারসাম্যের জন্য ২ টা শর্ত আছে। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। সেটা কি? মূলধনের প্রান্তিক দক্ষতা এবং সুদের হার সমান হবে এবং পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় শর্ত হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা ক্রমহ্রাসমান হবে। তার মানে এই এমইসি রেখাটা বা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। তোমরা দেখো আমরা এখানে লিখেছি পর্যাপ্ত শর্তটি হচ্ছে এমইসি ক্রমহ্রাসমান হবে, অর্থাৎ এমইসি রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। তাহলে আমরা এই যে দুটো শর্ত পেলাম ভারসাম্য বিনিয়োগ স্তরের, প্রয়োজনীয় শর্ত হচ্ছে আমাদের আহ
প্রয়োজনীয় শর্ত পেলাম আর পর্যাপ্ত শর্ত পেলাম, ঠিক আছে, এমএসি আর এমআই দিয়ে। তাহলে এভাবে আমরা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এবার খেয়াল করে দেখো, আমাদের এমএসির সাহায্যে যে বিনিয়োগ নির্ধারিত হয় সেটা আমরা একটা চিত্রগত ব্যাখ্যা দেখব। চিত্রে দেখো, আমি একটু ড্র করে দেখাই তোমাদের। চিত্রে এই যে ভূমি অক্ষ, ভূমি অক্ষে দেখিয়েছি আমরা বিনিয়োগ, এবং এই লম্ব অক্ষে আমরা দেখেছি এমইসি এবং সুদের হার, অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা ও সুদের হার। ধরি বাজারে সুদের হারটা স্থির, সুদের হারটা বাজারে স্থির, তাই সুদের হার রেখাটা হবে ভূমি অক্ষের সমান্তরাল। এখানে দেখতে পাচ্ছ আই নট সি, এর রেখাটা হচ্ছে সুদের হার রেখা, এটা হচ্ছে সম্পূর্ণ স্থির। প্রাথমিক অবস্থায় যখন বিনিয়োগ ও আই ওয়ান, যখন বিনিয়োগ পরিমাণ ও আই ওয়ান, তখন দেখতে পাচ্ছি ও, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের এমএসি রেখা, এই যে এমএসি রেখা, ঠিক আছে, বাম থেকে ডান দিকে নিম্নগামী। তো প্রাথমিক অবস্থায় যখন আমাদের বিনিয়োগ ও আই ওয়ান, তখন দেখতে পাচ্ছি আমাদের বিনিয়োগ রেখা এই বিন্দুটাতে ছেদ করেছে, অর্থাৎ এইখানে ছেদ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমার তাহলে দেখো এক্ষেত্রে এমএসির মান কত? এমএসির মান হচ্ছে, এই অংশটুকু হচ্ছে এমএসি এর মান, এবং এক্ষেত্রে আমাদের সুদের হার কত? সুদের হার হচ্ছে আমার এতটুকু অংশ হচ্ছে আমার সুদের হার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায়, অর্থাৎ ও আই ওয়ান বিনিয়োগে এমএসির মানটা বেশি এবং সুদের হারটা কম, অর্থাৎ এখানে লাভজনক, প্রকল্পটা লাভজনক, তাই কি করবে বিনিয়োগকারী আরো বিনিয়োগ বৃদ্ধি করবে, ঠিক আছে, কারণ সে বেশি লাভ করতে পারছে। তাই বিনিয়োগ বৃদ্ধি পেয়ে যদি সেক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে ও আই ওয়ান থেকে ও আই টু হবে, বিনিয়োগ বৃদ্ধি পেয়ে ও আই টু হবে। ও আই টু স্তর বিনিয়োগ বৃদ্ধি পেয়ে দেখতে পাচ্ছি এই বিন্দুতে এমইসি রেখা এবং সুদের হার রেখা ছেদ করেছে। দেখো এই বিন্দুতে এমইসি রেখা আর সুদের হার রেখা ছেদ করেছে, এই যে দেখো এইখানটাতে এমইসি রেখা সুদের হার রেখা ছেদ করেছে। তাহলে এখানে আমাদের শর্ত অনুযায়ী ভারসাম্য অর্জিত হয়েছে। ভারসাম্যের দুইটা শর্ত ছিল, এমইসি ইকুয়াল টু আই এবং এমইসি রেখা ডান থেকে নিম্নগামী। তোমরা দেখতে পাচ্ছ এখানে এমইসি এবং আই যেহেতু ছেদ করেছে দুটো সমান, আবার যেহেতু এই রেখাটা এই দেখো ডান দিকে নিম্নগামী আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে, তার মানে দ্বিতীয় শর্ত পালিত হয়েছে, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে এই বিন্দুতে একজন উৎপাদনকারী ভারসাম্যের সিদ্ধান্ত গ্রহণ করবে, ঠিক আছে। যদি এরপরেও বিনিয়োগ বৃদ্ধি করে, অর্থাৎ যদি উৎপাদনকারী এরপরে বিনিয়োগ বৃদ্ধি করে, তাহলে তার বিনিয়োগ হবে ও আই থ্রি পরিমাণ, বিনিয়োগ হবে কত? ও আই থ্রি। আচ্ছা, ও আই থ্রি বিনিয়োগ অবস্থায় দেখি তো আমাদের আয় কত? দেখতে পাচ্ছি ও আই থ্রি অবস্থায় আমাদের এমইসি হচ্ছে এই সবুজ অ্যারো দেওয়া অংশটুকু হচ্ছে এমইসি এর মান, আর আমাদের সুদের হার কত? পিঙ্ক কালারটা আমরা দেখব, সুদের হার হচ্ছে এই পিঙ্ক কালারে অ্যারো দিয়ে যে অংশটা আমরা চিহ্নিত করলাম সেটা হচ্ছে আমাদের সুদের হার। তো দেখো এই বিন্দুতে কিন্তু আবার এমএসির মানটা সুদের হারের চেয়ে কম, তাই না? এমএসির মানটা সুদের হারের চেয়ে কম, তাহলে এখানে বিনিয়োগ করলে তার লস হবে। কতটুকু লস হবে আমরা সেটা একটা দেখাচ্ছি। সেক্ষেত্রে তার লস হবে, এই অংশটুকু তার লস হবে,
এই যে নীল যে দাগ দিয়ে আমরা দেখালাম, এটুকুতে লস হবে। কেননা সে যে বিনিয়োগ থেকে যে আয় পাবে তার থেকে সুদের হারটা বেশি প্রদান করতে হবে। তাই এক্ষেত্রে সে এমইসির সাহায্যে সিদ্ধান্ত নেবে, যেখানে এমইসি এর মান এবং সুদের হার সমান, অর্থাৎ এই যে ই বিন্দুটা, সেখানে সে উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে। অর্থাৎ এই যে আমাদের ই বিন্দু যেটা ছিল সেখানে। ঠিক আছে? তাহলে এভাবে একজন উৎপাদনকারী সে বিনিয়োগের সাপেক্ষে এবং সুদের হারের সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করবে। তো আমি তোমাদের এখানে অ্যারো দিয়ে মূলত বোঝানোর চেষ্টা করেছি কোন অক্ষে কি দেখিয়েছি এবং কার মান কত, কিভাবে সে চিত্রটা আমরা ব্যাখ্যা করব। ওকে। তো দেখো তোমাদের চিত্রটা যদি ফ্রেশ চিত্র থাকে তাহলে এরকম থাকবে। তোমরা এক কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তোমরা এই যে এখানে একটা মান যদি একটা অক্ষর দাও, ধরো এখানে এফ দিলা, এখানে জি দিলা, এখানে এইচ, তাহলে বুঝতে সুবিধা হয় তোমার। ওকে, এটা আমার তাড়াহুড়া করতে গিয়ে দেওয়া হয়নি। যাই হোক, তোমরা হয়তো বুঝতে পেরেছো। আমি পরবর্তী অংশে যাচ্ছি। এখন এনইসি এর নির্ধারক সমূহ আমরা শিখব। এনইসি কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? ঠিক আছে, প্রথমতই মুনাফার প্রত্যাশা। একজন উৎপাদনকারীর মুনাফার প্রত্যাশা যত বেশি হবে, এমএসসি তত বৃদ্ধি পায়, এবং মুনাফার প্রত্যাশা হ্রাস পেলে এমএসসি হ্রাস পায়। দ্বিতীয় হচ্ছে দক্ষ মানব সম্পদ। যদি মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি পায় তাহলে এমএসসি বৃদ্ধি পায়, দক্ষতা হ্রাস পেলে এমএসসি হ্রাস পায়। উদ্যোক্তা শ্রেণী, যদি উদ্যোক্তা শ্রেণী দক্ষ হয় তাহলে এমএসসি বৃদ্ধি পায়, কেননা সে তার মূলধনকে আরো বেশি সঠিকভাবে, আরো বেশি নিখুঁতভাবে কাজে লাগাতে পারে, তার আয়টা বৃদ্ধি পায়। কিন্তু উদ্যোক্তা শ্রেণী অদক্ষ হলে এমএসসি হ্রাস পায়। ব্যবস্থাপনা, দক্ষ ব্যবস্থাপনা থাকলে এমএসসি বৃদ্ধি পায়, আর ব্যবস্থাপনা অদক্ষ হলে এমএসসি হ্রাস পায়। মনে করো কোন একটা জায়গায় বিনিয়োগ করলাম, সুদের হার কম আছে, কিন্তু যদি ম্যানেজমেন্ট লেভেল যদি খারাপ হয়, যদি টাকার অপচয় হয়, সম্পদের অপচয় হয়, তাহলে সেখান থেকে রিটার্ন পাওয়া যাবে না। আমি এগুলো সংক্ষেপে লিখেছি, পাওয়ার পয়েন্ট স্লাইডে বেশি লেখা যায় না, তো এই জন্য আর কি তোমরা ব্যাখ্যা টাইমে বুঝে নিবে, অথবা আমাকে ফোন করবে যদি বুঝতে সমস্যা হয় কোনো বিষয়। সেটা হচ্ছে ব্যবস্থাপনা দক্ষ হলে এমএসসিটা বৃদ্ধি পায়, কারণ মূলধনের তখন সঠিকভাবে কাম্যভাবে ব্যবহার হয়, অপচয় হয় না, সেখানে কোনো অদক্ষ ব্যবহার হয় না। অবকাঠামো, আর্থসামাজিক অবকাঠামো, অর্থাৎ মনে করো তোমার রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহ, গ্যাস, পানি, পরিবহন, ব্যাংকিং সেবা, যদি এগুলো ভালো হয় তাহলে এমএসসি বৃদ্ধি পায়। আর যদি এই সমস্ত উপাদান খারাপ হয় তাহলে কিন্তু আমি বিনিয়োগ করেও প্রত্যাশা মতো আমি আয় করতে পারবো না। ঠিক আছে? রাজনৈতিক পরিস্থিতি, যদি একটা দেশে রাজনৈতিক মারামারি, ধর্মঘট, হরতাল, হানাহানি লেগেই থাকে, তাহলে সেখানে বিনিয়োগ করে রিটার্ন করা যায় না, কেননা সেখানে বিনিয়োগটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকে, তাহলে বিনিয়োগ করে সেখান থেকে আয় করা সম্ভব, প্রত্যাশা পূরণ করা সম্ভব। এরপরটা দেখো প্রযুক্তি। দেশের উৎপাদন কৌশলের সাথে যদি আমরা উন্নত প্রযুক্তি, নতুন নতুন কলা কৌশল প্রয়োগ করি, তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি পায়, ফলে যে মূলধনটা আমরা নিয়োগ করলাম সেই মূলধনের এমএসসি বৃদ্ধি পায়। কিন্তু কলা কৌশলের অগ্রগতি না হলে এমএসসি হ্রাস পায়। এরপরে আসো প্রত্যাশিত চাহিদা। পণ্যের চাহিদা বৃদ্ধির প্রত্যাশা থাকলে এমএসসি বৃদ্ধি পায়। অর্থাৎ ওই উৎপাদনকারী যে পণ্যটা উৎপাদন করে, যদি সেই পণ্যের চাহিদা বাজারে বেড়ে যায়, তাহলে সেই পণ্য থেকে বিনিয়োগ থেকে আয় বাড়ে বা এমএসসি বাড়ে। কিন্তু যদি সেই প্রোডাক্টের চাহিদা কমে যায় তাহলে এমএসসি হ্রাস পায়। তো এইভাবে সমৃদ্ধি ও মন্দা এবং জনসংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো। তো এবারে আমরা আমাদের পরবর্তী অংশ হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে এনপিভি ও এমইসি মধ্যে কোনটি উৎকৃষ্ট? এনপিভি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু বা নেট বর্তমান মূল্য।
আচ্ছা, কোন বিনিয়োগ প্রকল্প থেকে প্রত্যাশিত আয়ের মোট বর্তমান মূল্য থেকে যদি মোট ব্যয় বাদ দেওয়া হয়, তাহলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে নিট বর্তমান মূল্য। খেয়াল করো, কোন একটা বিনিয়োগ প্রকল্প থেকে ধরো প্রত্যাশিত আয় করলাম আমি ৳২,০০,০০০ আর সে প্রকল্পে আমার ব্যয় হয়েছে ৳১,৫০,০০০। ঠিক আছে? তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু কত থাকলো? আমার মোট বর্তমান মূল্য থেকে আমার ব্যয় বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে নিট বর্তমান মূল্য। এখানে একটু সূত্রটা তোমরা খেয়াল করে দেখো। সেটা আমরা লিখেছি। উম এই দেখো। এনপিভি হচ্ছে নিট বর্তমান মূল্য। আর সূত্রটা কি? টিপিভি মাইনাস সি। এখানে টিপিভি হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু বা মোট বর্তমান মূল্য। আর সি মান হচ্ছে মূলধন দ্রব্যের ব্যয়। ঠিক আছে? তাহলে এভাবে আমরা এনপিভিটা প্রকাশ করতে পারি। এনপিভির বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে আমরা স্পষ্ট করে মানে আরো বিস্তারিত বোঝাবো। আমরা আজকে একটা টপিক দেখলাম। আমি একটু শুরু করব বিষয়টার। এনপিভির সাহায্যে কিভাবে আবার একজন বিনিয়োগকারী বিনিয়োগের সিদ্ধান্ত নেয়, সে বিষয়টা আমরা সামনের দিন বিস্তারিত দেখব। আজ শুধু আমি ৩ টা পয়েন্ট তোমাদের বলে যাচ্ছি। সেটা হচ্ছে, যদি এনপিভির মানটা ০ থেকে বড় হয়, তাহলে বুঝতে হবে এই বিনিয়োগটা লাভজনক এবং বিনিয়োগটা গ্রহণযোগ্য। অর্থাৎ যদি এনপিভির মানটা ধনাত্মক হয় 0.5, 1, 2 যেকোনো সংখ্যা, ধনাত্মক সংখ্যা হলে বুঝবো আমরা এটা লাভজনক। যদি এনপিভির মানটা ঋণাত্মক হয় বা লেস দেন 0 হয়, 0 থেকে ছোট হয়, তাহলে বুঝবো প্রকল্পটি অলাভজনক। ঠিক আছে? এবং যদি এনপিভি ইকুয়াল টু 0 হয়, তাহলে বুঝবো বিনিয়োগ প্রকল্পটি প্রান্তিক প্রকল্প। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের আয় ব্যয় সমান। প্রান্তিক প্রকল্প। তো এরপরে এমএসির বিষয়টা আমরা যে এখন দেখতে পাচ্ছি যে অতিরিক্ত ১ একক মূলধন বিনিয়োগ করে যে আয় প্রত্যাশা করা হয়, সেই প্রত্যাশিত আয়কে এমইসি বলে। আমরা প্রথমে বলেছি এমএসি গ্রেটার দেন 1 হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। এমএসি গ্রেটার দেন আই মানে সুদের হার হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। এমএসি লেস দেন আই অর্থাৎ সুদের হার চেয়ে কম হলে বিনিয়োগ হ্রাস পাবে। এমএসি ইকুয়াল টু আই সুদের হারের সমান হলে ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ধারিত হবে। এরপরে দেখো, আমরা একটা পার্থক্য দেখিয়েছি এনপিভি এবং এমএসি এর মধ্যে পার্থক্য। ঠিক আছে? আমি এটা এক কাজ করছি, আমি এটা স্ক্রিনশট করে দিচ্ছি যেন তোমাদের স্ক্রিনশট দিয়ে নিয়ে বুঝতে সুবিধা হয়। তো দেখো, কোন বিনিয়োগ প্রকল্প থেকে প্রত্যাশিত আয় প্রবাহকে সুদের হার দ্বারা বাট্টা করে যে মোট বর্তমান মূল্য পাওয়া যায়, তা হতে মোট খরচের বর্তমান মূল্য বাদ দিয়ে যা পাওয়া যায় তাকে এনপিভি বলে। কোন বিনিয়োগ প্রকল্প থেকে যে আয় প্রবাহ পাওয়া যায় তাকে সুদের হার দ্বারা বাট্টা করবে, যে টিপিভি পাওয়া যায় তা থেকে মোট খরচ বাদ দিয়ে যা পাওয়া যায় হচ্ছে এনপিভি। আর মূলধনের প্রান্তিক দক্ষতা বা আন্ত আয় বলতে এমন এক একক বোঝায় ১ একক অতিরিক্ত মূলধন ব্যবহার করলে ব্যয়ের উপর সর্বোচ্চ যে প্রত্যাশিত আয় পাওয়া যায় তাকে বোঝানো হয়েছে। আচ্ছা, আমি একটু তোমাদের সাথে টিপিভিটা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। তোমরা আগে এটা একটু পড়ো বা দেখো। মোট খরচের বর্তমান মূল্য জানা থাকলে নিট বর্তমান মূল্য পদ্ধতিতে কোন প্রকল্পের মুনাফার লভ্যাংশ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। অন্যদিকে মূলধন খরচ বিবেচনা ছাড়াই মূলধনের প্রান্তিক দক্ষতা বা আন্ত আয় হার পদ্ধতি কোনো প্রকল্পের মুনাফা লভ্যাংশ সম্পর্কে ধারণা প্রদান করে। এনপিভি গ্রেটার দেন 0 হলে বিনিয়োগটা লাভজনক, আর এমইসি গ্রেটার দেন আই হলে বিনিয়োগটা লাভজনক হবে। এনপিভি লেস দেন 0 হলে প্রকল্প অগ্রহণযোগ্য বা রিজেক্টেড, আর লেস দেন হলে বিনিয়োগ প্রকল্প অগ্রহণযোগ্য। আচ্ছা, এভাবে আমরা পার্থক্যগুলো দেখিয়েছি, তোমরা একটু দেখে নাও। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে পড়বে, তাহলে সুবিধা হবে।
এই দেখো আজকের আমাদের যে পার্থক্যগুলো ছিল তোমরা এক নজরে একটু দেখে নাও। ঠিক আছে? পার্থক্যটা আমি এনপিভিটা তোমাদের সাথে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা এনপিভিটা নোট করে সামনের দিন আমরা তোমাদের সাথে ব্যাখ্যা করব। আজকে এ পর্যন্ত থাকলো। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য ধন্যবাদ। আর কোনো বিষয়ে সমস্যা হলে তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে। তোমাদের সাথে আমরা আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জীবন সুখময় হোক, কল্যাণময় হোক সেই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।